হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দ্য জিকে একাডেমি চ্যানেল। জিকে একাডেমি চ্যানেলে আমি সর্বজিৎ তোমাদের সকলকে স্বাগত জানাই। মডার্ন হিস্ট্রিতে আমরা সামারি করছিলাম স্পেকট্রাম পাবলিকেশনের এ ব্রিফ হিস্ট্রি অফ মডার্ন ইন্ডিয়া এই বইটার, এবং এখানে এই বইটার মাধ্যমে এখানে যা লেখা রয়েছে সেগুলোকে আমি তোমাদেরকে সহজ ভাষাতে বোঝানোর চেষ্টা করছি। এবং এই যে ভিডিওগুলো আমি বানাচ্ছি সেটা ডাব্লিউবিসিএস প্রি এবং ডাব্লিউবিসিএস মেন্সের জন্য মেনলি ইম্পর্টেন্ট। যারা বিশেষত ডাব্লিউবিসিএস মেন্সের হিস্ট্রি অপশনাল নিয়েছো তাদের জন্য এই ভিডিওগুলো খুব ইম্পর্টেন্ট, কারণ এই বই থেকে তোমরা অনেক কনসেপ্ট পাবে যেগুলো তোমাদের পরীক্ষায় কাজে লাগবে। এছাড়াও যারা ডাব্লিউবিসিএস প্রি দেবে 2021-এ তাদের জন্য এটা খুব ইম্পর্টেন্ট। মেন্স আসছে, খুব তাড়াতাড়ি পরীক্ষা হবে, সব ঠিক হয়ে গেলে তখন এইগুলো তোমাদের কাজে লাগবে। তো ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করে দিও, আর তোমরা যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর পাশে দেওয়া বেল আইকনটা টিপে দিও যাতে নতুন কোনো ভিডিও আমি আপলোড করলে তার নোটিফিকেশন তোমাদের কাছে প্রথমেই পৌঁছে যায়। যদি তোমরা নোটিফিকেশন ঠিকঠাক না পাও ইউটিউব থেকে, তাহলে এখানে আমি টেলিগ্রাম চ্যানেল এবং ফেসবুক পেজ দিচ্ছি, যেখানে আমি ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন, তার লিঙ্কটা আমি পাঠিয়ে দিই। তো তোমরা সেখান থেকেও নোটিফিকেশন পেয়ে যাবে। তো সেগুলো অবশ্যই ফলো করে রেখো। এছাড়াও এই ভিডিও আপলোড করার পরে আমি পিডিএফটা দিয়ে দেবো। পিডিএফটা যখন দেবো তাতে বাংলাতেও থাকবে। তোমরা যারা বাংলাতে নিতে চাইছো পিডিএফ গুলো তারাও পেয়ে যাবে। তো সেই জন্য তোমরা এই টেলিগ্রাম চ্যানেলটা অবশ্যই জয়েন হয়ে থেকো। আর যদি কোনো কোশ্চেন থাকে টেলিগ্রাম গ্রুপ রয়েছে, সেখানে গিয়ে তোমরা আমাকে মেসেজ করতে পারো। আচ্ছা, আমরা এতদিন যে চ্যাপ্টারগুলো পড়ছিলাম, আগের যে চ্যাপ্টারটা সেটা কমপ্লিট করে এসেছি। এবার আমরা দেখব নতুন একটা চ্যাপ্টার, যে চ্যাপ্টারের নাম হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ফাউন্ডেশন অ্যান্ড দ্য মডারেট ফেজ। আমরা এবার ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সম্পর্কে জানবো, এবং কংগ্রেসের আজকে এই ভিডিওটার মাধ্যমে আমি কংগ্রেসের প্রথম যে ফেজটা, অর্থাৎ মডারেট ফেজ যাকে বলা হয়, নরমপন্থী যুগ যাকে বলা হয়, সেই যুগটা আমরা ডিসকাস করব। একটু ভিডিওটা বড় হয়ে যাবে আজকেরটা, কারণ পুরো এই জিনিসটা কমপ্লিট করব, মাঝখানে আর ভাগ করব না, পুরোটা কমপ্লিট করব, একটু বড় হতে পারে। তো তোমরা ভিডিওটা দেখো। তো চলো শুরু করা যাক আজকের এই ভিডিও। এর আগের দিনে আমরা যে চ্যাপ্টারটা পড়ে এসেছি সেটা হচ্ছে কংগ্রেস প্রতিষ্ঠার আগে বিভিন্ন অর্গানাইজেশন, পলিটিক্যাল যে অর্গানাইজেশনগুলো, রাজনৈতিক যে সভা সমিতি এগুলো ভারতে প্রতিষ্ঠা হয়েছিল সেইগুলো সম্পর্কে। তো এই সভা সমিতিগুলো ভারতে একটা গ্রাউন্ড তৈরি করেছিল, একটা ক্ষেত্র তৈরি করেছিল, যে এরপরে একটা বড় অর্গানাইজেশন সারা ভারতব্যাপী কাজ করতে পারবে, এরকম একটা অর্গানাইজেশন প্রতিষ্ঠা হওয়ার জন্য। আগের অর্গানাইজেশনগুলো সবই বিভিন্ন ক্ষেত্রে ছিল। তারা কোনোটা বাংলা থেকে ছিল, কোনোটা ম্যাড্রাস থেকে ছিল, কোনোটা বম্বে থেকে ছিল, কিন্তু একটা সর্বভারতীয় অর্গানাইজেশন এই সময় তার একটা অভাব ছিল। খুব কম অর্গানাইজেশন এরকম সর্বভারতীয় ক্ষেত্রে কাজ করেছিল, এগুলো আমরা আগের দিনের ভিডিওতে দেখেছি। এবার এই যে অর্গানাইজেশনগুলো অ্যাকচুয়ালি এইগুলো অনেক কাজ করে, তারা ভারতের মানুষকে রাজনীতি সম্পর্কে সচেতন করে, রাজনৈতিক শিক্ষা দেয়, যার ফলে এর পরের যে সময়টা, সেইখানে কংগ্রেসের মতো একটা সর্বভারতব্যাপী অর্গানাইজেশন খোলার যে একটা রাস্তা সেটা ক্লিয়ার হয়ে যায়, এবং সেইখান থেকেই এই কংগ্রেসের জন্ম হয়। কংগ্রেস যিনি প্রতিষ্ঠা করেন তিনি একজন ব্রিটিশ ব্যক্তি, যার নাম হচ্ছে এ ও হিউম, যার পুরো নাম হচ্ছে অ্যালান অক্টোভিয়ান হিউম। ইনি একজন ব্রিটিশ যে কোম্পানি বা ব্রিটিশদের আন্ডারে একজন সিভিল সার্ভেন্ট ছিলেন। কোম্পানি বলা ভুল এখানে, তিনি ব্রিটিশদের আন্ডারে একজন সিভিল সার্ভেন্ট ছিলেন। তিনি রিটায়ার করার পর এরকম একটা অর্গানাইজেশন খোলেন। জাতীয় কংগ্রেসের প্রথম যে অধিবেশন হয় সেটা হয় বোম্বেতে 1885 খ্রিস্টাব্দে, এবং এইটা অনুষ্ঠিত হয় গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজে। আমি কয়েকটা স্লাইড পরে দেখবে একটা লিস্ট আমি বানিয়েছি, যেখানে ইম্পর্টেন্ট যে অধিবেশনগুলো হয়েছিল সেইগুলোর কেন ইম্পর্টেন্স, কি ইম্পর্টেন্স রয়েছে সেটার একটা পুরো লিস্ট আমি বানিয়েছি, সেটা তোমাদের হেল্প করবে। তো ফার্স্টে আগে প্রতিষ্ঠা সম্পর্কে কিছু কিছু জিনিস জেনে নিই, তারপর সেই লিস্টে চলে যাব। তো 1885 খ্রিস্টাব্দে গোকুল দাস তেজপাল কলেজে এই প্রথম সভা বা প্রথম অধিবেশনটা অনুষ্ঠিত হয়, এবং এই যে অধিবেশনটা হয়, অর্থাৎ কংগ্রেস যে প্রতিষ্ঠা হয়, তার আগে যে অর্গানাইজেশনটা এই জিনিসটা করার চেষ্টা করেছিল এবং তারা অনেকটা করতে পেরেছিল, সেটা হচ্ছে
ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন। এদের সম্পর্কে আমরা আগের দিনের ভিডিওতে জেনেছিলাম যে ইন্ডিয়ান অর্গানাইজেশন কলকাতাতে প্রতিষ্ঠা হয়েছিল এবং যারা প্রতিষ্ঠা করেন তাদের নাম হচ্ছে সুরেন্দ্রনাথ ব্যানার্জি এবং আনন্দমোহন বোস। তো তারা এরকম দুটো কনফারেন্স করে, মানে একটা মিটিং টাইপের ব্যাপার করে, যেটা কংগ্রেস এরপর থেকে প্রতি বছর একবার করে করবে, যে একটা নির্দিষ্ট দিনে বিভিন্ন ভারতের যারা মেম্বার রয়েছে তারা একত্রিতভাবে একটা মিটিং জাতীয় জিনিস করবে, যেটাকে আমরা অধিবেশন বলি। সেই রকম জিনিস এই ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন 1883 খ্রিস্টাব্দে 1885 খ্রিস্টাব্দে দুবার করে এবং সেই রকম জিনিসই পরবর্তীকালে কংগ্রেস অ্যাডপ্ট করে। এবং কংগ্রেস প্রতিষ্ঠার পিছনে এই ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের যথেষ্ট ভূমিকা ছিল। অ্যালান অক্টোভিয়ান হিউম এই ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের কর্মকাণ্ড দেখে বা এইটার থেকেই ইন্সপায়ার্ড হয়ে অ্যাকচুয়ালি কংগ্রেস তৈরি করেন। এবং তাই এই কারণে এই ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনকে ভারতে কংগ্রেসের পূর্বসূরি বলা হয়। তো প্রথম যে অধিবেশনটা হয় সেটা আমরা দেখলাম বোম্বেতে হচ্ছে। 72 জন মেম্বার এখানে পার্টিসিপেট করে। এখানে যে অধিবেশনটা হয় তাতে 72 জন মেম্বার উপস্থিত থাকেন এবং উমেশ চন্দ্র ব্যানার্জি বা ডাব্লিউ.সি. ব্যানার্জি ইনি এই অধিবেশনটার সভাপতিত্ব করেন। তিনি এই সভার প্রেসিডেন্ট হন। এবার এর পর থেকে ভারতের স্বাধীনতা যতদিন না হয়েছে ততদিন অবধি কংগ্রেস প্রতি বছর ডিসেম্বর মাসে একটা করে এরকম অধিবেশন অনুষ্ঠান করেছে। প্রতি বছর এটা হয়েছে। এটার কিছু এক্সেপশন রয়েছে, কিছু কিছু ক্ষেত্রে বছরে দুবারও হয়েছে, কিছু কিছু বছরে একবারে একটাও হয়নি, কিন্তু মোটামুটি অধিকাংশ ক্ষেত্রে এরকম বছরের ডিসেম্বর মাসেই তারা একসাথে সমবেত হতো, এরকম একটা অধিবেশন হতো। এই সময়টাকে আমরা যে সময়টাকে প্রথমে ডিসকাস করছি সেটাকে বলা হচ্ছে মডারেট ফেজ বা নরমপন্থী যুগ। নরমপন্থী যুগ বলার কারণ হচ্ছে এই সময় যে লিডাররা ছিলেন, কংগ্রেসকে যারা নেতৃত্ব দিচ্ছিলেন, প্রথমের দিকের কথা বলা হচ্ছে, সেই সময় সবাই নরমপন্থী লিডার ছিলেন। নরমপন্থী বলতে তাদের যে বিশেষ রাজনৈতিক চিন্তা ভাবনা, তাদের যে আইডিওলজি ছিল সেটাকে নরম পন্থা বলা হচ্ছে। এবার এই নরম পন্থা কি সেটা একটু পরে আমরা জানবো। তো যাই হোক, এই সময় যারা লিডাররা ছিলেন, যেমন দাদাভাই নৌরোজি যিনি 3বার প্রেসিডেন্ট হন, ইনি একমাত্র ব্যক্তি যিনি 3বার প্রেসিডেন্ট হন এবং সব থেকে বেশিবার হন। দাদাভাই নৌরোজি 3বার প্রেসিডেন্ট হন। তারপর আছে বদরুদ্দিন তৈয়বজি, ফিরোজ শাহ মেহতা, পি আনন্দ চার্লু, তারপর আছে সুরেন্দ্রনাথ ব্যানার্জি, রমেশ চন্দ্র দত্ত, আনন্দমোহন বোস, গোপাল কৃষ্ণ গোখলে। এরা প্রত্যেকেই নরমপন্থী লিডার ছিল। এক কথায় বলা যেতে পারে এই যে যুগটা, এই সময় নরমপন্থী লিডারদের হাতেই কংগ্রেসের মূল ক্ষমতা ছিল, সমস্ত কাজ এরাই নেতৃত্ব দিতেন। সেই জন্য এই যুগটাকে আমরা নরমপন্থী যুগ বলি। অন্যান্য যারা এই সময়ের লিডার ছিলেন তারা হচ্ছেন এম.জি. রানাডে, বালগঙ্গাধর তিলক। যদিও বালগঙ্গাধর তিলক একজন চরমপন্থী লিডার ছিলেন, কিন্তু বাকি অধিকাংশ ক্ষেত্রেই বাকি যাদের নাম দেখছি তারা সকলেই প্রায় নরমপন্থী লিডার। শিশির কুমার ঘোষ, মতিলাল ঘোষ, মদন মোহন মালব্য, তারপর হচ্ছে জি সুব্রমণিয়া আইয়ার, সি.ভি. রাঘাভাচারী, আচ্ছা দিনসাউ ই ওয়াচা। এরা এই সময়কার প্রমিনেন্ট লিডার ছিলেন। এদের কবে কবে এরা কোন সভায় কোন অধিবেশনে নেতৃত্ব দেন সেগুলোও আমরা দেখবো একটু পরে। তো এরা প্রত্যেকেই নরমপন্থী লিডার ছিলেন, সেই কারণে এই যুগটাকে নরমপন্থী যুগ বলা হচ্ছে। 1890 খ্রিস্টাব্দে কাদম্বিনী গাঙ্গুলি এই কংগ্রেসের একটা অধিবেশনে যোগদান করেন, যেটা কলকাতাতে হয়েছিল, এবং তিনি সেখানে বক্তৃতা দেন, তার কথা তিনি বলেন। এবং কাদম্বিনী গাঙ্গুলি হচ্ছেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রথম মহিলা স্নাতক, ফার্স্ট ওমেন গ্র্যাজুয়েট, প্লাস তিনি হচ্ছেন ভারতের প্রথম মহিলা চিকিৎসক। শুধু ভারতের বলা ভুল হবে, তিনি পুরো সাউথ ইস্ট এশিয়ায় যতগুলো দেশ রয়েছে সমস্ত দেশের মধ্যে প্রথম মহিলা চিকিৎসক ছিলেন ইনি। এই কাদম্বিনী গাঙ্গুলি 1890 খ্রিস্টাব্দে তিনি কংগ্রেসের একটি সভায় যোগদান করেন। তো এবার যেটা আমি বলছিলাম যে পরপর কিছু অধিবেশন যেটা প্রথম থেকে শেষ অবধি হয়ে এসছে সেইগুলোর একটা তালিকা, যেখানে প্রথমে আমরা দেখব কবে এই অনুষ্ঠানটা হয়েছে, মানে কবে অধিবেশনটা হয়েছে, কোন বছরে। সেকেন্ড হচ্ছে কোন জায়গায় হয়েছে, অর্থাৎ লোকেশন, কে এই অধিবেশনের প্রেসিডেন্ট ছিলেন বা সভাপতি কে ছিলেন, আর ইম্পর্টেন্স, এই অধিবেশনের গুরুত্ব কি, এই জিনিসগুলো আমরা দেখব। যদিও প্রত্যেকটা অধিবেশনের দরকার নেই, আমি যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোই এখানে নিয়েছি। টোটাল 3টে স্লাইড রয়েছে, সেখানে দেখবে যে ইম্পর্টেন্ট এখানে অধিবেশনগুলো হয়েছে সেগুলোই রাখা হয়েছে। তো প্রথম অধিবেশন 1885 খ্রিস্টাব্দে হয় বোম্বে শহরে, এবং ডাব্লিউ.সি. ব্যানার্জি এটার প্রেসিডেন্ট ছিলেন, সভাপতি ছিলেন।
প্রথম সেশন, এই জন্য এটা খুব ইম্পর্টেন্ট। এটা হয়েছিল কোথায়? গোকুলদাস তেজপাল কলেজে। টোটাল 72 জন মেম্বার এখানে অংশগ্রহণ করেছিলেন। ইম্পর্টেন্ট হচ্ছে এই সময়ের কোন একজন বিখ্যাত লিডার যিনি এই সভাটাতে ছিলেন না, তিনি হচ্ছেন সুরেন্দ্রনাথ ব্যানার্জি। এই সময় সুরেন্দ্রনাথ ব্যানার্জি খুব ফেমাস একজন ব্যক্তি, খুব ফেমাস একজন লিডার, কিন্তু তিনি কংগ্রেসের প্রথম অধিবেশনে যোগদান করেননি। পরের অধিবেশনে তিনি যোগদান করেন। আর এটা প্রথমে হওয়ার কথা ছিল পুনেতে, কিন্তু পুনেতে সেই সময় প্লেগ ছড়িয়ে গেছিল। আর প্লেগ সেই সময় এমন একটা মহামারী ছিল যেটা একবার হলে গ্রামকে গ্রাম উজাড় হয়ে যেত। সেই কারণে পুনে শহর থেকে এটাকে শিফট করে এনে বোম্বেতে করা হয়। তো এই হচ্ছে প্রথম অধিবেশন। সেকেন্ড হচ্ছে 1886 খ্রিস্টাব্দে, এটা হয় কলকাতাতে। দাদাভাই নৌরোজি এইটার প্রেসিডেন্ট থাকেন এই অধিবেশনের। এবং এইখানে ইম্পর্টেন্স, এটার প্রধান এটা কেন বিখ্যাত সেটা হচ্ছে, ফার্স্ট এটা ইনি হচ্ছেন প্রথম পার্সি প্রেসিডেন্ট। কংগ্রেসের প্রথম পার্সি প্রেসিডেন্ট হচ্ছেন দাদাভাই নৌরোজি, এবং ইনি একজন পার্সি ব্যক্তি ছিলেন। টোটাল এখানে 434 জন মেম্বার জয়েন হয়। অর্থাৎ কংগ্রেস এবার একটু একটু করে বড় হচ্ছে, আরো বেশি মেম্বার তাতে অংশগ্রহণ করছে। 434 জন মেম্বার এখানে অংশগ্রহণ করেন। থার্ড যে অধিবেশনটা হয় 1887 খ্রিস্টাব্দে, সেটা হয় ম্যাড্রাসে। বদরুদ্দিন তৈয়বজি এই অধিবেশনের প্রতিনিধিত্ব করেন, তিনি প্রেসিডেন্ট ছিলেন। ইম্পর্টেন্স হচ্ছে ইনি প্রথম মুসলিম প্রেসিডেন্ট, কংগ্রেসের প্রথম মুসলিম প্রেসিডেন্ট। অর্থাৎ কংগ্রেস এবার শুধুমাত্র বড় হচ্ছে তা নয়, কংগ্রেস এবার একটা সেকুলার দলে পরিণত হচ্ছে। এখানে প্রথম যে প্রেসিডেন্ট হয়েছেন তিনি একজন একজন হিন্দু ব্রাহ্মণ। পরের যিনি মেম্বার প্রেসিডেন্ট হয়েছেন তিনি একজন পার্সি। থার্ড যিনি মেম্বার হয়েছেন তিনি একজন মুসলিম। ফোর্থ যিনি মেম্বার হবেন তিনি একজন ইংরেজ। তো এইভাবে একটা সেকুলার দলে কংগ্রেস পরিণত হয়। এবং এই অধিবেশনে, ম্যাড্রাস অধিবেশন থেকে বলা হয় মুসলিম জনসাধারণ যারা ভারতে ছিলেন সেই সময়, তাদেরকে বলা হয় যে তোমরাও ন্যাশনাল যে মুভমেন্ট এই সময় চলছে সেই তাতে অংশগ্রহণ করো। তো এইভাবে সকলের কাছে আপিল করা হয়। 1888 খ্রিস্টাব্দে এলাহাবাদে পরবর্তী সেশন হয়, এবং এখানে যিনি প্রেসিডেন্ট ছিলেন তার নাম হচ্ছে জর্জ ইউল। ইনি প্রথম কংগ্রেসের ইংরেজ প্রেসিডেন্ট। আর লালা লাজপত রায় এই অধিবেশনে প্রথমবার জয়েন করেন। তো এইটা ইম্পর্টেন্ট। এরপর থেকে লালা লাজপত রায় এই কংগ্রেসের সঙ্গে থাকবেন। এখানে একটু গন্ডগোল হয়ে গেছিল, রেকর্ডিং হয়নি, সেই জন্য আবার একবার করতে হচ্ছে। তাই এখানে একটু মার্ক পড়ে গেছে, ঠিক আছে। 1889 খ্রিস্টাব্দে বোম্বেতে এই অধিবেশনটা হয়। 1889 খ্রিস্টাব্দে, এর পরের বছর স্যার উইলিয়াম ওয়েডারবার্ন এই অধিবেশনটার সভাপতি ছিলেন। এটার ইম্পর্টেন্স হচ্ছে প্রথম মহিলা একজন মেম্বার কংগ্রেসের মেম্বার হন, মানে প্রথম একজন মহিলা কংগ্রেসের মেম্বার হন এই অধিবেশনে। আর এখানে ব্রিটিশ কমিটি অফ কংগ্রেস এস্টাবলিশ হয়। অর্থাৎ ব্রিটিশ কমিটি বলে একটা কমিটি এস্টাবলিশ হয়। এদের কাজ হচ্ছে অ্যাকচুয়ালি ব্রিটেনের কংগ্রেসের একটা আলাদা অর্গানাইজেশন খোলা, কংগ্রেসের তরফ থেকে একটা ব্রিটেনে সভা, মানে একটা খোলা, যেখানে ব্রিটেনে এখানকার মানুষ যারা নেতারা গিয়ে সেখানে কথাবার্তা বলতে পারবেন, এরকম একটা কাজ করা। তো ব্রিটিশ কমিটি সম্পর্কে পরে জানবো, সেটা কি কবে হয়েছিল, কি হয়েছিল, মানে কি ব্যাপার ছিল সেটা সম্পর্কে। তো 1889 খ্রিস্টাব্দে এটা হয়। 1890 খ্রিস্টাব্দে কলকাতাতে অধিবেশন হয়। ফিরোজ শাহ মেহতা এটার প্রেসিডেন্ট ছিলেন। এখানে কাদম্বিনী গাঙ্গুলি, যে কথাটা একটু আগে বললাম, তিনি এখানে কংগ্রেসে বক্তৃতা দেন। 1896 খ্রিস্টাব্দে আবার কলকাতায় হয়, মানে 90 এর পরে কয়েকটা আমি বাদ দিচ্ছি কারণ সেগুলো ইম্পর্টেন্ট নয় বলে। 96 খ্রিস্টাব্দে কলকাতা অধিবেশন, যেখানে প্রেসিডেন্ট হন রহিমতুল্লাহ সায়ানি। রহিমতুল্লাহ সায়ানি এখানে প্রেসিডেন্ট হন, এবং এটার ইম্পর্টেন্স হচ্ছে বন্দে মাতরম প্রথমবার এখানে গানটা গাওয়া হয়। আর এই বন্দে মাতরম পরবর্তীকালে যে ভারতের যত স্বাধীনতা সংগ্রাম হয়েছে, স্বাধীনতা সংগ্রামীদের প্রধান গান, এটা একটা বিশেষ থিম সঙ্গে বলা যেতে পারে, পরিণত হয় এরপর থেকে। এরপরে যেটা দেখবো সেটা হচ্ছে 1905 খ্রিস্টাব্দে হয় বেনারসে। তোমরা জানো 1905 খ্রিস্টাব্দে একটা কুখ্যাত ঘটনা ভারতে বা বিশেষত বাংলার মানুষের উপর চাপিয়ে দেওয়া হয়, সেটা হচ্ছে বঙ্গভঙ্গ। যে সময়ের থেকে পুরো ভারতের স্বাধীনতা সংগ্রাম পুরো চেঞ্জ হয়ে যায়, নতুন ধরনের একটা জিনিস আমরা দেখতে পাবো। তো 1905 খ্রিস্টাব্দে বেনারস সেশনে অ্যাকচুয়ালি যিনি প্রেসিডেন্ট ছিলেন তার নাম হচ্ছে জি কে গোখলে, গোপাল কৃষ্ণ গোখলে। এখানের ইম্পর্টেন্স হচ্ছে, প্রথম কথা তো এখানে যে পার্টিশন অফ বেঙ্গল হয়, বাংলা বঙ্গভঙ্গ,
সেটার বিরুদ্ধে কংগ্রেস কথা বলে, যে যেটাকে তারা অন্যায় বলে এখানে বিচার করে। আর স্বদেশী টার্ম এখান থেকে প্রথমবার নেওয়া হয়, এটা স্বদেশী হবে, ঠিক আছে, স্বদেশী টার্মটা প্রথমবার নেওয়া হয়। 1906 খ্রিস্টাব্দে কলকাতাতে সেশন হয়, পরবর্তী সেশন দাদাভাই নওরোজি এখানে প্রেসিডেন্ট হন এবং এখানে প্রথম স্বরাজ শব্দটা নেওয়া হয়। এটা হচ্ছে এখানকার ইম্পর্টেন্স। পরের অধিবেশন হয় 1907 খ্রিস্টাব্দে সুরাটে। এটা ইম্পর্টেন্ট কারণ এখানে সুরাট স্প্লিট হয়, অর্থাৎ কংগ্রেসের নরমপন্থী এবং চরমপন্থীদের মধ্যে বিবাদ দেখা যায়, বিবাদটা চলছিল, এখানে এসে দুজনে আলাদা হয়ে যায়। আর এই অধিবেশনের যিনি প্রেসিডেন্ট ছিলেন তার নাম হচ্ছে রাসবিহারী ঘোষ। এরপরে যে সেশনটা দেখবো সেটা হচ্ছে 1911 খ্রিস্টাব্দে হয় কলকাতাতে। এখানে যিনি প্রেসিডেন্ট হন তার নাম হচ্ছে বিসেন নারায়ণ ধর। এখানে জনগণমন গানটা প্রথমবার গাওয়া হয়, যেটা আমাদের দেশের জাতীয় সঙ্গীত। তো এটা প্রথমবার এখানে গাওয়া হয়, এটাই হচ্ছে এখানকার ইম্পর্টেন্স। এরপরের যেটা সেটা দেখবো হচ্ছে 1916 খ্রিস্টাব্দে হয় লখনৌতে। পরবর্তী যে অধিবেশন হয় লখনৌতে, পরবর্তী বলতে মাঝখানের গুলো ইম্পর্টেন্ট নয় বলে আমি বাদ রেখেছি। 1916 খ্রিস্টাব্দে অধিবেশন হয় লখনৌতে। এখানে যিনি প্রেসিডেন্ট হন তার নাম হচ্ছে অম্বিকাচরণ মজুমদার। এখানে লখনৌ প্যাক্ট হয়, এটা খুব ইম্পর্টেন্ট একটা অধিবেশন। এখানে কি হয়, কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে একটা সমঝোতা হয় যে তারা এবার একত্রিতভাবে ভারতের স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করবে, তারা একসাথে কাজ করবে। এখানে 1916 খ্রিস্টাব্দে এটা হয়। আর সেই সাথে সাথে নরমপন্থী এবং চরমপন্থীদের মধ্যে এখানে মিল হয়, তারা পুনরায় আবার কংগ্রেসে একত্রিতভাবে কাজ করতে রাজি হয়ে যায়। তো 1916 খ্রিস্টাব্দের এই অধিবেশনটা ইম্পর্টেন্ট, লখনৌতে হয়েছিল। এরপরেরটা হচ্ছে 1917 খ্রিস্টাব্দে কলকাতাতে হয়। এখানে যিনি প্রেসিডেন্ট হন তার নাম হচ্ছে অ্যানি বেসান্ত। এই সময় অ্যানি বেসান্ত একজন খুব বিখ্যাত একজন নেতা, নেত্রী, তিনি এখানে প্রেসিডেন্ট হন এবং এর সাথে সাথে কংগ্রেস পায় তার প্রথম মহিলা প্রেসিডেন্ট। অ্যানি বেসান্ত হচ্ছেন কংগ্রেসের প্রথম মহিলা প্রেসিডেন্ট। আর এখানে ট্রাই কালার যে ফ্ল্যাগ, ভারতের পতাকা প্রথমবার এখানে অ্যাডপ্ট করে কংগ্রেস। যদিও যে পতাকাটা সেটা আজকের পতাকার মতো নয়, ছিল না, সেটা অন্যরকম, কিন্তু তিনটে রং ছিল এবং এই পতাকাটা প্রথমবার এখানে অ্যাডপ্ট করা হয়। এরপরে যেটা দেখবো সেটা হচ্ছে 1919 খ্রিস্টাব্দে। এই সময় একটা কুখ্যাত ঘটনা ভারতে হয়, সেটা হচ্ছে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের মতো একটা কুখ্যাত ঘটনা হওয়ার ফলে সারা ভারতের মানুষ স্তম্ভিত হয়ে যায় এবং কংগ্রেস এই সময় তার সভা অধিবেশন অমৃতসরে করার সিদ্ধান্ত নেয়, যেহেতু জালিয়ানওয়ালাবাগ পাঞ্জাবে ছিল, অমৃতসরের খুব কাছে, তো সেই কারণে এটা অমৃতসরে হয়। এই সভায়, এই অধিবেশনে যিনি প্রেসিডেন্ট হন তার নাম হচ্ছে মতিলাল নেহেরু এবং এই সময় জালিয়ানওয়ালাবাগ ঘটনা ঘটে। এই জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের জন্য ব্রিটিশরা একটা কমিটি গঠন করে, যেখানে তারা যারা এই সময়ের এই ঘটনার পিছনে যুক্ত ছিলেন, জেনারেল ডায়ার, ও ডায়ার, এদেরকে ক্লিন চিট দিয়ে দেয়, তাদেরকে বলে যে এদের কোনো দোষ ছিল না। অন্যদিকে কংগ্রেস এখানে একটা এরকম কমিটি গঠন করে যেটা নেহেরু কমিশন নামে পরিচিত। মতিলাল নেহেরু এটার প্রধান ছিলেন। এইগুলো সম্পর্কে যখন এই জায়গাগুলো আসবো আমরা, তখন সমস্ত জিনিস ডিটেলসে আলোচনা করব, তো কোনো কিছুই বাদ যাবে না। তো এখন জাস্ট একটা ওভারভিউ দেখে নিচ্ছি। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডকে নেহেরু রিপোর্টে বলা হয় যে এটা পুরোপুরি এই জেনারেল ডায়ার এবং ও ডায়ারের ভুল ছিল। তো সেইটা এখানে বলা হয়। 1919 খ্রিস্টাব্দে এই সভাটা অনুষ্ঠিত হয় এবং এখানে খিলাফত আন্দোলনকে সাপোর্ট করা হয়। কংগ্রেস এবার থেকে খিলাফত আন্দোলনকে সাপোর্ট করবে এরকম ঠিক করা হয়। এরপরের যে সভার অধিবেশনটা হয় সেটা হয় 1920 খ্রিস্টাব্দে নাগপুরে। এখানে যিনি প্রেসিডেন্ট ছিলেন তার নাম সিভি রাঘবাচারী, ঠিক আছে, পুরো নাম এখানে লেখা আছে তার সি বিজয় রাঘবাচারী, ঠিক আছে। ইনি এই যে অধিবেশনটা, সেটার ইম্পর্টেন্স হচ্ছে এখানে নন কোঅপারেশন অ্যাডপ্ট করা হয়। নন কোঅপারেশন মুভমেন্ট এখান থেকে গান্ধীজির নেতৃত্বে শুরু হয়। নন কোঅপারেশনের বাংলা হচ্ছে অসহযোগ আন্দোলন। তো অসহযোগ আন্দোলন এখান থেকে শুরু হয়। 1922 খ্রিস্টাব্দে যে সভাটা অনুষ্ঠিত হয় সেটা হয় গয়াতে। এখানে যিনি প্রেসিডেন্ট হন তার নাম হচ্ছে CR দাস, চিত্তরঞ্জন দাস। এখানে স্বরাজ পার্টি বা স্বরাজ্য দল এটা তৈরি করা হয়। এইগুলো সম্পর্কে সব পরে তোমরা জানতে পারবে, কোনো চিন্তা নেই, আমি সমস্ত কিছু কভার করব। 1924 খ্রিস্টাব্দে বেলগ্রামে একটা হয়, অধিবেশন হয় 1924 খ্রিস্টাব্দে, যেটাতে প্রেসিডেন্ট হন মহাত্মা গান্ধী।
তিনি এই বেলগ্রাম অধিবেশনেই প্রথমবার কংগ্রেসের প্রেসিডেন্ট হন, আর শেষবারের মতো তিনি প্রেসিডেন্ট হন। এরপরে মহাত্মা গান্ধী আর কোনোদিন কংগ্রেসের প্রেসিডেন্ট হননি। তো এইটা এই জন্য ইম্পর্টেন্ট। এরপরে দেখবো 1925 খ্রিস্টাব্দে হয় কানপুরে। এখানে যিনি প্রেসিডেন্ট হন তার নাম হচ্ছে সরোজিনী নাইডু। এটার ইম্পর্টেন্স, এই অধিবেশনের ইম্পর্টেন্স হচ্ছে সরোজিনী নাইডু ভারত কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা প্রেসিডেন্ট। এর আগে অ্যানি বেসান্তের কথা দেখলাম। অ্যানি বেসান্ত অ্যাকচুয়ালি আইরিশ মহিলা ছিলেন, আয়ারল্যান্ডের বাসিন্দা ছিলেন, তো সেই কারণে তিনি ভারতীয় নন, মানে ভারতীয় প্রেসিডেন্ট নন। এইখানে এসে প্রথমবার কংগ্রেস তার ভারতীয় মহিলা প্রেসিডেন্টকে পায়, তার নাম হচ্ছে সরোজিনী নাইডু। 1928 খ্রিস্টাব্দের পরের যে অধিবেশনটা দেখবো 1928, বাকিগুলো ইম্পর্টেন্ট নয় বলে এখানে রাখিনি। 1928 খ্রিস্টাব্দে হয় কলকাতাতে, এবং এখানে যিনি প্রেসিডেন্ট হন তার নাম হচ্ছে মতিলাল নেহেরু। এখানে অল ইন্ডিয়া ইউথ কংগ্রেস তৈরি করা হয়। ইউথ কংগ্রেসের কাজ ছিল কংগ্রেসের যারা যুব সদস্য ছিল তাদের জন্য এটা আলাদা করে তৈরি করা হয় অল ইন্ডিয়া ইউথ কংগ্রেস। এরপরে হচ্ছে 1929। এই যে এটা অধিবেশনটা, এটা খুব ইম্পর্টেন্ট একটা অধিবেশন কংগ্রেসের ইতিহাসে। এটা হয় লাহোরে। আবার প্রশ্ন কেন জানি না করা হয় যে কোন নদীর তীরে এই 1929 খ্রিস্টাব্দের এই সভাটা হয়েছিল, সেটা উত্তর হচ্ছে রবি নদীর তীরে। রবি নদীর তীরে এটা হয়েছিল। এবার কেন এটা করা হয় জানি না, কিন্তু যেহেতু করা হয় তোমাদের মনে রাখতে হবে, রবি নদীর তীরে এটা হয়। আর জওহরলাল নেহেরু এটার প্রেসিডেন্ট ছিলেন, এই যে অধিবেশনটা হয় সেখানে প্রেসিডেন্ট ছিলেন। প্রথমবার জওহরলাল নেহেরু এখানে প্রেসিডেন্ট হন। আর এটার ইম্পর্টেন্স অনেকগুলো রয়েছে। প্রথম কথা, এখানে পূর্ণ স্বরাজকে অ্যাডপ্ট করা হয়, অর্থাৎ এবার থেকে কংগ্রেস ঠিক করে যে তাদের মূল লক্ষ্য হচ্ছে পূর্ণ স্বরাজ অর্জন করা। ওকে। সেকেন্ড ইম্পর্টেন্স হচ্ছে এখান থেকে সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্ট শুরু হয়। সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্ট, যার বাংলা হচ্ছে আইন অমান্য আন্দোলন, এটা এখান থেকে শুরু হয় এবং গান্ধীজির নেতৃত্বে এই আন্দোলনটা চলে। এখানে ঠিক করা হয় যে 26শে জানুয়ারি থেকে, মানে 26শে জানুয়ারিকে এবার থেকে স্বাধীনতা দিবস হিসেবে পালন করবে কংগ্রেস, এবং এই সময় যতদিন না ভারত স্বাধীন হয়েছে ততদিন অবধি 26শে জানুয়ারিকেই কংগ্রেস স্বাধীনতা দিবস হিসেবে পালন করে এসছে। ঠিক আছে। আর সেইটাকেই সম্মান জানানোর উদ্দেশ্যে, সেই ব্যাপারটাকে আমাদের ভারতীয়দেরকে জানানোর উদ্দেশ্যে পরে যখন স্বাধীনতা লাভ হয় তখন থেকে 26শে জানুয়ারিকে প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করা হচ্ছে। অ্যাকচুয়ালি ব্রিটিশরা যে এরকম দেখে তো আর ছেড়ে যায়নি, তারা একটা টাইমে ছেড়ে চলে গেছে, 15ই আগস্টে ছেড়ে গেছে, সেই দিনটাকে আমরা স্বাধীনতা দিবস পালন করি ভারতে স্বাধীন হওয়ার পরে। আর 26শে জানুয়ারি সেই দিনটাকেও আমরা মেমোরেবল করে রাখতে সেই দিনটাকে আমরা প্রজাতন্ত্র দিবস পালন করি। পরের যেটা দেখবো সেটা হচ্ছে 1937 খ্রিস্টাব্দের অধিবেশন। এটা হয় ফৈজপুরে। ফৈজপুর অবস্থিত মহারাষ্ট্রে। এখানেও প্রেসিডেন্ট ছিলেন জওহরলাল নেহেরু, এবং এই যে অধিবেশনটা হয় এটা কংগ্রেসের প্রথম একটা অধিবেশন যেটা গ্রামে অনুষ্ঠিত হয়। এর আগের যে অধিবেশনগুলো প্রত্যেকটাই শহরে হচ্ছে। দেখো, নাগপুর, গয়া, বেলগ্রাম কর্ণাটকে অবস্থিত, এটা একটা শহর। কানপুর, কলকাতা, লাহোর, প্রত্যেকটাই কোনো না কোনো শহরে হচ্ছে। এইটা হয় গ্রামে, প্রথমবার গ্রামে অনুষ্ঠিত হয়। এরপরে হচ্ছে 1938 বিখ্যাত অধিবেশন, যে হরিপুরা অধিবেশন, এটা হয় হরিপুরাতে, এবং এখানে যিনি প্রেসিডেন্ট হন তার নাম হচ্ছে সুভাষচন্দ্র বসু। প্রথমবার সুভাষচন্দ্র বসু 1938 খ্রিস্টাব্দে কংগ্রেসের প্রেসিডেন্ট হন, এবং এই অধিবেশনে ন্যাশনাল প্ল্যানিং কমিটি তৈরি হয়। এবার থেকে এরা মানে কংগ্রেস প্ল্যান দিতে শুরু করে। ঠিক আছে। আর প্ল্যানিং কমিটির যিনি ছিলেন প্রেসিডেন্ট, প্রধান ছিলেন, তার নাম হচ্ছে জওহরলাল নেহেরু। এই প্রত্যেকটা পয়েন্ট ইম্পর্টেন্ট, তোমরা মনে রাখবে। পরেরটা 1839 খ্রিস্টাব্দে, তারপরের বছর আরো একটা বিখ্যাত অধিবেশন, যেটা হচ্ছে ত্রিপুরী কংগ্রেস। ত্রিপুরী অধিবেশন ত্রিপুরীতে হয়। সুভাষচন্দ্র বসু প্রেসিডেন্ট হন। এখানে প্রেসিডেন্ট তিনি নির্বাচিত হন। এতদিন অবধি হতো কি, প্রথমের দিকে একটা নিয়ম ছিল যে কংগ্রেসের সভাটা যেখানে হচ্ছে, অধিবেশনটা যেখানে হবে, সেখানকারই লিডার, সেখানকার যিনি প্রধান লিডার তিনি সেখানে প্রেসিডেন্ট হবেন। বোম্বে থেকে হলে বোম্বের, কলকাতা থেকে হলে কলকাতার, এরকম। এরপরে ঠিক হয় যে কংগ্রেসের মধ্যে থেকেই এরকম চুজ করা হবে একজন ব্যক্তিকে, সে লিডার হবে, সে প্রধান হবে, প্রেসিডেন্ট হবে, এরকম ভাবে চলছিল। 1939 খ্রিস্টাব্দে এসে সুভাষচন্দ্র বসুকে সকলে চুজ করে, কিন্তু গান্ধীজি বলেন যে গান্ধীজি ভাবেন যে সুভাষচন্দ্র বসুকে প্রেসিডেন্ট হতে দেওয়া যাবে না। অ্যাকচুয়ালি গান্ধীজির যে আইডিওলজি ছিল, অর্থাৎ অহিংসা,
সেই জিনিসটার পুরো বিপরীত ছিলেন সুভাষচন্দ্র বসু। তার যে আন্দোলন ছিল সেটা পুরোপুরি মিলিটেন্ট, অর্থাৎ যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করো। দুজনের মধ্যে একটা আইডিওলজি ক্ল্যাশ হয়, যদিও তাদের দুজনের মধ্যে ভালো সম্পর্ক ছিল, এরম নয় যে তাদের দুজনের মধ্যে খুব খারাপ সম্পর্ক ছিল, কিন্তু তাদের আইডিওলজি আলাদা ছিল। এটাই আমাদের শিক্ষণীয় যে আইডিওলজি কারুর আলাদা হতে পারে, কিন্তু তাই বলে আমাদের মধ্যেকার যে কোনো যেন বিভেদ তৈরি না হয়। তো যাই হোক, এখানে সুভাষচন্দ্র বসুর বিরুদ্ধে পট্টবী সীতারামাইয়া ভোটে দাঁড়ান। প্রথমবার কংগ্রেসে একটা ভোট হয় এবং এই ভোটে পট্টবী সীতারামাইয়া হেরে যান। গান্ধীজি পট্টবী সীতারামাইয়াকে দাঁড় করিয়েছিলেন এবং তিনি ভেবেছিলেন যে তিনি যখন দাঁড় করাচ্ছেন পট্টবী সীতারামাইয়া জিতে যাবে, কিন্তু ফল হয় উল্টো। সেই সময় সুভাষচন্দ্র বসুর পপুলারিটি অনেকটাই বেশি, তার যে আইডিওলজি অনেকে ফলো করছে। কংগ্রেস এটা মানে গান্ধীজি চাইছিলেন না যে এই আইডিওলজি কংগ্রেসের মধ্যে ছড়িয়ে পড়ুক, এরকম তাই জন্য হয়েছিল। কিন্তু সুভাষচন্দ্র বসু জয়লাভ করেন। কিন্তু সুভাষচন্দ্র বসু বেশি দিন কাজ করতে পারেন না, তাকে তার সভাপতিত্বের পদ ত্যাগ করতে হয় এবং তারপরে রাজেন্দ্র প্রসাদকে এখানে সভাপতি নির্বাচিত করা হয়। ঠিক আছে, যেহেতু সুভাষচন্দ্র বসু বছরের মাঝখানেই তার সভাপতিত্ব ত্যাগ করে দেন। এরপরে হচ্ছে 1940 খ্রিস্টাব্দে হয় রামগড় অধিবেশন, যেখানে প্রেসিডেন্ট হন মৌলানা আবুল কালাম আজাদ। ইনিও একজন নমস্য ব্যক্তি, প্রত্যেকেই খুবই নমস্য ব্যক্তি, খুবই ভালো ভালো কাজ তারা করেছেন। মৌলানা আবুল কালাম আজাদ তিনি হচ্ছেন কংগ্রেসের প্রথম কংগ্রেসের সব থেকে কনিষ্ঠ প্রেসিডেন্ট, সব থেকে কম বয়সে তিনি প্রেসিডেন্ট হন। আর এই সময় কুইট ইন্ডিয়া মুভমেন্ট, এটার ইম্পর্টেন্স হচ্ছে এই সময় ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়। 1946 খ্রিস্টাব্দের পরে এরপরে যেটা জানবো সেটা হচ্ছে মিরাটে একটা অধিবেশন হয়। এটা স্বাধীনতার আগে শেষ কংগ্রেসের অধিবেশন। এখানে যিনি প্রেসিডেন্ট হন তার নাম হচ্ছে জে.বি. কৃপালিনী। স্বাধীনতার আগে এটা শেষ অধিবেশন। এরপরের যে অধিবেশন সেটা 1948 খ্রিস্টাব্দে হয় জয়পুরে, এবং এখানে যিনি প্রেসিডেন্ট হন তার নাম হচ্ছে পট্টবী সীতারামাইয়া। এটা স্বাধীনতার পরে কংগ্রেসের প্রথম অধিবেশন। তো এই হচ্ছে পুরো অধিবেশন যেগুলো হয়েছিল, যেগুলো ইম্পর্টেন্ট, তোমরা আশা করছি এগুলো বুঝতে পারলে। এরপর হচ্ছে আমরা কংগ্রেসের কিছু জিনিস, এই সময়কার কয়েকটা টপিক বা কয়েকটা পয়েন্ট আমরা ডিসকাস করব। ফার্স্ট হচ্ছে সেফটি ভালভ থিওরি। এই সেফটি ভালভ থিওরি অ্যাকচুয়ালি কি? অ্যাকচুয়ালি এখানে বলা হয় যে এও হিউম যে কংগ্রেস প্রতিষ্ঠা করেছিলেন, এর পিছনে একটা থিওরি কাজ করেছে, সেটা হচ্ছে সেফটি ভালভ থিওরি। এবং লর্ড ডাফরিনও এই সময় কংগ্রেসকে খুব সাপোর্ট করেছে। প্রথম দিকে যখন কংগ্রেস প্রতিষ্ঠা হয় কয়েক বছর তিনি খুব সাপোর্ট করছেন। এখান থেকেই এই সেফটি ভালভের জন্ম। মনে করা হচ্ছে যে কংগ্রেস প্রতিষ্ঠা করার পিছনে একটা বড় উদ্দেশ্য ছিল ব্রিটিশদের। কি উদ্দেশ্য? এর আগে আমরা দেখছিলাম বিভিন্ন পলিটিক্যাল অর্গানাইজেশন বিভিন্ন জায়গাতে, ভারতের বিভিন্ন জায়গাতে খোলা হচ্ছে। এবার এতগুলো অর্গানাইজেশন প্রত্যেকে আলাদা আলাদা ডিম্যান্ড করছে। ব্রিটিশ যারা গভর্নমেন্ট রয়েছে, যারা অফিসিয়াল রয়েছে, তারা প্রত্যেকটা সবার অধিবেশনের কথা শুনছে, মানে প্রত্যেকটা অর্গানাইজেশনের কথা শুনতে হচ্ছে, তাদেরকে সেটার উপরে কাজ করতে হচ্ছে। কিছু জিনিস তারা মানছে, কিছু মানছে না। কিন্তু প্রবলেমটা হচ্ছে এতগুলো অর্গানাইজেশন হয়ে গেছে যে ইংরেজদের পক্ষে এটা কঠিন হয়ে পড়ে প্রত্যেকের কথা শোনা, এবং যত বেশি অর্গানাইজেশন হবে তত বেশি ডিম্যান্ড বাড়বে। কেউ একটা শিক্ষা নিয়ে ডিম্যান্ড চাইছে, কেউ রিফর্ম করতে চাইছে, কেউ কোনো আইন চেঞ্জ করতে চাইছে। এত ডিম্যান্ড হওয়ার ফলে ইংরেজদের একটা প্রবলেম হয়ে যায়। সেই কারণে ইংরেজরা চায় যে এমন একটা অর্গানাইজেশন খোলা হোক যেখানে সমস্ত মানুষ এসে অ্যাড হবে এবং সেখান থেকে একটাই ডিম্যান্ড উঠে আসবে, সেটা আমরা শুনবো, তারপর সেটা করবো কি করবো না পরের কথা, কিন্তু একটাই ডিম্যান্ড আসবে, আমাদের বিভিন্ন জায়গায় মাথা ঘামাতে হবে না। এইটার থেকেই সেফটি ভালভ থিওরির জন্ম, এবং মনে করা হচ্ছে যে কংগ্রেস এই জন্য প্রতিষ্ঠা করা হয়েছিল। কংগ্রেস একটা অল ইন্ডিয়া বেসিসে একটা বড় অর্গানাইজেশন খোলা হয়। বাকি যে অর্গানাইজেশন বা বাকি যারা লিডার ছিল কংগ্রেস এই সময় ভারতে, তারা সকলে কংগ্রেসে যোগ হয় এবং কংগ্রেস থেকে একটা ফ্লোতে এই ডিমান্ড গুলো আসতে থাকে এবং ব্রিটিশদের ক্ষেত্রে এটা সুবিধা হয়। এই সমস্ত এটাকে বলা হচ্ছে সেফটি ভালভ থিওরি, এবং লালা লাজপত রায় ইনি এটাকে বিলিভ করতেন। এই থিওরিটা তিনি বলছেন যে এরকম একটা কারণেই কংগ্রেসকে প্রতিষ্ঠা করা হয়েছিল। কিন্তু আজকের যারা আধুনিক ঐতিহাসিক তাদের মধ্যে অনেকেই বলছেন যে সেফটি ভালভ বলে কোনো থিওরি অ্যাকচুয়ালি ভুল, এই থিওরি এরকম কোনো থিওরি ছিল না। তাহলে কংগ্রেস প্রতিষ্ঠার উদ্দেশ্য কি? আজকের ঐতিহাসিকরা বলছেন যে সেই সময় ভারতের মানুষ
রাজনীতি সম্পর্কে এতটা চিন্তিত ছিল না, তাদের অতটা রাজনৈতিক জ্ঞান ছিল না। হ্যাঁ, কিছু অর্গানাইজেশন প্রতিষ্ঠা হচ্ছে, কিন্তু সর্বভারতীয় একটা অর্গানাইজেশন খোলার মতো তাদের ক্যাপাবিলিটি সেই সময় ছিল না। তারা রাজনৈতিকভাবে অতটা শিক্ষিত ছিল না, তারা অত এক্সপিরিয়েন্স ছিল না। তো তার কারণে তারা একটা সর্বভারতব্যাপী একটা অর্গানাইজেশন খুলতে পারতো না। এই কারণেই একজন ব্রিটিশ ব্যক্তি এটাকে খুলেছিলেন, এইরকম একটা সর্বভারতীয় অর্গানাইজেশন, যার নাম হচ্ছে এও হিউম। এখানে কোনো সেফটি ভালভ থিওরি নেই, এটা অনেকে বলছেন আজকে। কিন্তু প্রবলেমটা হচ্ছে এটা এক ক্ষেত্রে ঠিক যে হ্যাঁ, সেই সময়ের মানুষের মধ্যে অতটা রাজনৈতিক শিক্ষা ছিল না, কিন্তু আরেক দিকে দেখলে আমরা দেখতে পাবো ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের মতো অর্গানাইজেশন খুলে গেছে। সুরেন্দ্রনাথ ব্যানার্জি, আনন্দমোহন বোসের মতো ব্যক্তিত্বরা একটা অল ইন্ডিয়া বেসিস অর্গানাইজেশন খুলেছেন। তাহলে এটা বলা ভুল যে ভারতীয়দের একদম ছিলই না, পলিটিক্যাল জ্ঞান ছিলই না। হয়তো এই সেফটি ভালভ থিওরি অনেক অংশে কাজ মানে ছিল, এটা হয়তো সঠিক কথা যে সেই সময় সেফটি ভালভের কারণেই এটা খোলা হয় অর্গানাইজেশনটা। এবার এই বিতর্কে গিয়ে লাভ নেই যে এটা আদৌ সত্যি কি সত্যি নয়, কিন্তু এই সেফটি ভালভ বলে যে থিওরিটা, সেটা সম্পর্কে তোমাদের জানতে হবে। বিশেষত যদি ডাব্লিউবিসিএস মেন্সে প্রশ্ন আসে, তাহলে তোমরা এখান থেকে লিখতে পারো। এবার এই হচ্ছে সেফটি ভালভ থিওরি। কিন্তু পরবর্তীকালে যেটা হয়, যদি আমরা মেনে নিই যে এই সেফটি ভালভ থিওরি অ্যাকচুয়ালি ছিল, এই কারণেই কংগ্রেসকে খোলা হয়। ইভেন দেখো, লর্ড ডাফরিন প্রথমের দিকে কংগ্রেসকে খুব সাপোর্ট করেছেন। ইভেন লর্ড ডাফরিনকে কংগ্রেসের সভাতে এই অধিবেশনে আমন্ত্রণ জানানো হয়েছিল, কিন্তু ডাফরিন আসেননি, কিন্তু তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তো এই সমস্ত দিকে দেখে এটা মনে করা হচ্ছে যে সেফটি ভালভ বলে কোনো একটা থিওরি ছিল। তো মেন সেফটি ভালভ থিওরি এটাই যে সমস্ত আইডিওলজি, সমস্ত মতকে এক জায়গায় নিয়ে আসা, যাতে ব্রিটিশদের কাছে প্রবলেম না হয় যে বিভিন্ন দিকে শুনতে হবে, ব্রিটিশ বিভিন্ন দিকে মাথা কামাতে হবে। সেই জন্য এই গেল হচ্ছে সেফটি ভালভ থিওরি। এবার হচ্ছে কংগ্রেসের এম এবং অবজেক্টিভ কি ছিল, কেন কংগ্রেস প্রতিষ্ঠা করা হয়, বা কংগ্রেস প্রথমের দিকে কি আন্দোলন করেছিল। তো ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস প্রথম দিকে যে ডিম্যান্ড গুলো ব্রিটিশ গভর্নমেন্টের সামনে আনে, সেটা হচ্ছে ফার্স্ট ফাউন্ডেড ডেমোক্রেটিক ন্যাশনালিস্ট মুভমেন্ট। তারা প্রথমবার একটা সর্বভারতীয় একটা আন্দোলন প্রতিষ্ঠা করে। ঠিক আছে, ভারতে এই সময় বিচ্ছিন্নভাবে অনেক আন্দোলন হয়েছে, কিন্তু সেই রকম একটা বড় আন্দোলন, সমস্ত ভারতের মানুষের কথা শুনে আন্দোলন, এরকম হয়নি। কংগ্রেস প্রতিষ্ঠার পর সেটা হয়। প্রথম অবজেক্টিভ এটাই, বা প্রথম এটাই কংগ্রেসের এম ছিল। সেকেন্ড হচ্ছে পলিটিসাইজ অ্যান্ড পলিটিক্যালি এডুকেট পিপল। মানুষ অতটা রাজনৈতিকভাবে শিক্ষিত নয়, বা তারা তখন অতটা রাজনীতি সম্পর্কে জানে না, তাদেরকে সেইটা জানানো, রাজনীতি সম্পর্কে জানানো, এটাও কংগ্রেসের উদ্দেশ্য ছিল। থার্ড হচ্ছে এস্টাবলিশ দ্য হেডকোয়ার্টার ফর এ মুভমেন্ট, অর্থাৎ মুভমেন্ট হলে হবে না, তার একটা কেন্দ্র দরকার যেখান থেকে সেই মুভমেন্ট বা সেই আন্দোলনকে নেতৃত্ব দেওয়া যাবে, পরিচালনা করা যাবে। কংগ্রেস সেই কাজটা করে। কংগ্রেসের উদ্দেশ্য এটা ছিল যে আমরা একটা কেন্দ্র বানাবো, সেখান থেকে পুরো আন্দোলনকে আমরা ভারতে চালিত করব। ফোর্থ হচ্ছে promote friendly relation among nationalist political workers from different part of the country। ভারতের বিভিন্ন অংশে যারা এই সময় নেতারা ছিলেন, যারা রাজনৈতিক কাজ করছেন, তাদের সঙ্গে একত্রিতভাবে একটা বড় কিছু করা, সবাইকে একটা জায়গা দেওয়া, সবাই যাতে একটা অর্গানাইজেশনের মধ্যে এসে তাদের যে বিচার, তাদের যে মত, সেটা তুলে ধরতে পারে। সেই জন্য কংগ্রেস প্রতিষ্ঠা হয়। ফিফথ হচ্ছে এই সময় পরবর্তী আস্তে আস্তে কংগ্রেস কি করে যে ন্যাশনালিস্ট আইডিওলজি বাড়াতে শুরু করে, মানুষের মধ্যে জাতীয়তা বোধ বাড়াতে শুরু করে। কংগ্রেসের জন্যই এটা হয়েছিল যে মানুষের মধ্যে জাতীয়তা বোধ আসে, এবং ব্রিটিশদের বিরোধী একটা মনোভাব এই সময় সাধারণ মানুষের মধ্যে আসতে শুরু করে কংগ্রেসের কারণে। এর আগে মানুষ দেখছে আমাদের প্রবলেম হচ্ছে ব্রিটিশরা অত্যাচার করছে, কিছু বিচ্ছিন্ন আন্দোলনও হয়েছে, কিন্তু ব্রিটিশদের পুরোপুরি বিরোধী বা দেশীয় চিন্তা ভাবনা, স্বদেশী চিন্তা ভাবনা, এই জিনিসগুলো তখন ছিল না। কংগ্রেস প্রতিষ্ঠার পর আস্তে আস্তে এটা মানুষের মধ্যে হয়। আর লাস্ট এম বা অবজেক্টিভ হচ্ছে একটা কমন পলিটিক্যাল প্রোগ্রাম, একটা কমন ইকোনমিক প্রোগ্রাম, এই সমস্ত করা, যাতে সাধারণ মানুষ অংশগ্রহণ করতে পারে।
এইবার আমরা চলে যাব মডারেট এরাতে, যেটা আমাদের আজকের হেড ছিল চ্যাপ্টারের, যে মডারেট এরা এটা কি, নরমপন্থী বা নরমপন্থা এই জিনিসটা কি। 1885 থেকে 1905 খ্রিস্টাব্দ অব্দি এই সময়টা কংগ্রেস যা কাজকর্ম করেছে বা এই সময়ের যারা লিডার ছিলেন তাদেরকে সকলকে মডারেট বা নরমপন্থী বলা হচ্ছে, এবং এই যুগটাকে নরমপন্থী যুগ বলা হচ্ছে। 1905 খ্রিস্টাব্দে এসে হয় একটা বিখ্যাত ঘটনা বা কুখ্যাত ঘটনা বলা যেতে পারে, সেটা হচ্ছে বঙ্গভঙ্গ। আর বঙ্গভঙ্গের পর থেকে ভারতের যে স্বাধীনতা সংগ্রাম, ভারতের যে আন্দোলন, সেটা পুরোপুরিভাবে চেঞ্জ হয়ে যায়। তখন আর নরমপন্থী নয়, তখন চরমপন্থীদের হাতে ক্ষমতা চলে আসে এবং চরমপন্থীরা সমাজে বেশি পপুলার হয়ে পড়ে। তো 1905-এর আগে অবধি পুরো সময়টা, 1885 থেকে 1905 খ্রিস্টাব্দ অবধি, এই সময়টাকে আমরা নরমপন্থী যুগ বলছি। তো এই মডারেট যুগ কি? এই সময়ের যারা লিডার ছিলেন, অর্থাৎ দাদাভাই নৌরোজি বা ফিরোজ শাহ মেহতা, দিনশা ওয়াচা, ডাব্লিউ.সি. ব্যানার্জি, এস.এন. ব্যানার্জি, সুরেন্দ্রনাথ ব্যানার্জি, এরা কংগ্রেসকে এই সময় নেতৃত্ব দিত। মূল যে ক্ষমতা, কংগ্রেসের যা করার, ডিসিশন নেওয়া, সমস্ত এরা নিত, এবং এরা প্রত্যেকেই মডারেট লিডার ছিল, নরমপন্থী নেতা ছিলেন। এবং এই পুরো পিরিয়ডটা এরাই নেতৃত্ব দিয়েছেন। এই সময় কংগ্রেসের দায়িত্ব পুরোপুরি এদের হাতে ছিল। এদের যে বিলিফটা ছিল সেটাই হচ্ছে নরম পন্থা। এবারে এদের বিলিফ কি ছিল? এদের বিলিফ ছিল যে আমরা ধীরে ধীরে ব্রিটিশদের কাছ থেকে কিছু কিছু জিনিস আদায় করে নেব। অর্থাৎ ব্রিটিশরা এই সময় শাসন করছে, ভালো কথা, তারা ভালো শাসন করে, কিন্তু তারা জানে না অ্যাকচুয়ালি, মানে তারা যে শাসনটা করছে, তাদের যারা উপরে বসে রয়েছে, ব্রিটেনে বসে রয়েছে, তারা হয়তো জানে না এরা এখানে ভারতে কেমন ভাবে শাসন করছে, কি কি প্রবলেম রয়েছে। সেইগুলোকে আমরা তাদেরকে জানাবো, সেইগুলোর মাধ্যমে আমরা তাদের এই সমস্ত রিফর্মগুলো করব, এবং আমরা আরো চেষ্টা করব ব্রিটেনদের শাসন ব্যবস্থার মধ্যে অংশগ্রহণ করার, ভারতের শাসন ব্যবস্থায় আমরা অংশগ্রহণ করব। তো এই জিনিসটা, যে নীতিটা, সেটাকে বলা হচ্ছে নরম পন্থা। এই সম্পর্কে আরো জানবো। দেখো, মডারেটদের অ্যাপ্রোচ কি ছিল, এদের যে আন্দোলন, এদের যে আইডিওলজি, এটা কি ছিল? এদের আইডিওলজি ছিল যে স্লো বাট অর্ডারলি পলিটিক্যাল প্রগ্রেস, অর্থাৎ ধীরে ধীরে আমরা পলিটিক্যালি প্রগ্রেস লাভ করব। এখন এই সময় যখন কংগ্রেস প্রতিষ্ঠা হচ্ছে, সেই সময় ভারতীয়রা বা এই শাসন ব্যবস্থাতে অংশগ্রহণ করে না। ব্রিটিশরা শাসন করছে পুরোপুরি ব্রিটিশ ব্যক্তিদের মাধ্যমে। তারা চাইছে, এই মডারেট লিডারদের উদ্দেশ্য হচ্ছে, আমরা আস্তে আস্তে এখানে এই পলিটিক্যাল ব্যাপারের মধ্যে অংশগ্রহণ করব এবং এখানে আমরা কাজ করব, আমরা এখানে ভারতীয়দের জন্য কাজ করব। এটা হচ্ছে তাদের প্রথম অ্যাপ্রোচ। সেকেন্ড অ্যাপ্রোচ হচ্ছে, ব্রিটেনে যারা বসে রয়েছে, অর্থাৎ লন্ডনে যারা বসে রয়েছে, ব্রিটিশের পার্লামেন্ট, তাদেরকে আমরা জানাবো যে ভারতের অ্যাকচুয়াল অবস্থা কি। তারা হয়তো জানে না যে আমাদের এখানে তাদের যে দ্বারা এখানে শাসন করছে, তারা কতটা অত্যাচার করছে, বা তাদের সম্পর্কে এদের কোনো ধারণা নেই। তাদেরকে জানাবো, এবং তার ফলে এখানে একটা ভালো শাসন ব্যবস্থা গড়ে তুলবো। এরা মনে করতো, মডারেট লিডার যারা, তারা মনে করতো যে ব্রিটেনের যে শাসন ব্যবস্থা, এটা খুব ভালো শাসন ব্যবস্থা, মানে যারা ব্রিটেনে শাসন করছে তারা ভালো শাসক। তারা অ্যাকচুয়ালি জানে না বলে এখানে এরকম প্রবলেমটা হচ্ছে। ওকে, এটা তাদের বিলিফ ছিল। থার্ড হচ্ছে, এদের যে মেথড ছিল সেটা দুটো ওয়েতে আমরা ভাগ করে নিতে পারি। প্রথম হচ্ছে ক্রিয়েট এ স্ট্রং পাবলিক ওপিনিয়ন, সাধারণ মানুষের মাধ্যমে একটা স্ট্রং পাবলিক ওপিনিয়ন তৈরি করা। সাধারণ মানুষকে প্রতিবাদ করতে হবে। সাধারণ মানুষ কিভাবে প্রতিবাদ করবে? তাহলে তাদের প্রথমে রাজনীতি সম্পর্কে জানতে হবে, তাদেরকে এডুকেট করতে হবে, পলিটিক্যাল ব্যাপারে তাদেরকে এডুকেট করতে হবে। পলিটিক্স কি, কিভাবে আমরা আন্দোলন করব, বা কিভাবে এগুলোর প্রতিবাদ করব, সেইগুলো তাদেরকে জানাতে হবে। অ্যাকচুয়ালি এক কথায় বলা যেতে পারে, মানুষকে পলিটিক্যালি এডুকেট করা। সেকেন্ড তাদের যে লক্ষ্য ছিল, সেটা হচ্ছে ভারতের জন্য রিফর্ম নিয়ে আসা। অর্থাৎ একটু একটু করে ভারতের যে প্রবলেমগুলো রয়েছে, এখানে সমাজে যে প্রবলেম রয়েছে, এখানে যে বিভিন্ন প্রবলেম, এই সময় দারিদ্রতা, ইকোনমিক ড্রেন, এই সমস্ত জিনিসগুলোকে আমরা আস্তে আস্তে রিফর্ম করব, এবং রিফর্ম করারও যে পদ্ধতি, সেটাকে বলা হচ্ছে প্রেয়ার অ্যান্ড পিটিশন, অর্থাৎ আবেদন নিবেদন।
আবেদন নিবেদনের মাধ্যমে এই সমস্ত প্রবলেমগুলোকে আমরা চেঞ্জ করব। এইটা হচ্ছে মডারেটদের অ্যাপ্রোচ ছিল। এবার এই উদ্দেশ্যে তারা ব্রিটেনে পর্যন্ত পৌঁছে যায়। তারা মনে করে যে এখানে যে প্রবলেমগুলো সেগুলো আমরা নিয়ে গিয়ে ব্রিটেনে একটা এরকম অর্গানাইজেশন খুলবো, সেইখানে আমরা আলোচনা করব এবং ব্রিটেনের যারা মেন শাসক তাদেরকে জানাবো। এই জন্য 1889 খ্রিস্টাব্দে তৈরি হয় ব্রিটিশ কমিটি অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসেরই একটা কমিটি ব্রিটেনে স্থাপিত হয়, যেটা ব্রিটিশ কমিটি নামে পরিচিত। এবং দাদাভাই নওরোজি এই কমিটিটার খুব বড় ভূমিকা পালন করেন। তিনি অনেক কিছু কাজ করেন এই ব্রিটিশ কমিটিটার পিছনে। এখানে গিয়ে তিনি অনেক কাজ করেন। তো এক কথায় বুঝতে পারছো যে এরা মনে করতো যে ব্রিটিশ শাসন ভালো, শুধু ভারতে যারা শাসন করছে তারা অত্যাচারী, তারা অ্যাকচুয়ালি ব্রিটেনের থেকে অনেকটা দূরে তারা রয়েছে, ব্রিটেনের যারা অরিজিনাল শাসক তারা জানে না, নয়তো ব্রিটেনের শাসক ভালো। এবং তারা চাইতো এই শাসনটাই থাকবে, কিন্তু তাদের মধ্যে কিছু চেঞ্জ করে করে আমরা ভারতীয়রা এর মধ্যে অংশগ্রহণ করে করে ভারতের জন্য যে প্রপার যে শাসন সেটাকে চালু করব। এবার অনেকে হয়তো এটাকে ক্রিটিসাইজ করব আমরা আজকে, এখন বসে হয়তো বলবো যে এরকম কি দরকার ছিল, ডাইরেক্ট আন্দোলন করলে কি ক্ষতি ছিল, যেরকম পরবর্তীকালে যে আন্দোলন হয়েছে ডাইরেক্ট যুদ্ধ টাইপের আন্দোলন, বা এরকম ডাইরেক্ট প্রতিবাদ কেন আমরা করলাম না, এই সময়ের যারা লিডার তারা কেন করলো না, তারা কেন নরমপন্থী চিন্তা ভাবনা করলো, বা এই নরমপন্থী চিন্তা ভাবনা অ্যাকচুয়ালি যে সঠিক না ভুল এই সমস্তগুলো একটু পরে দেখছি। 1890 খ্রিস্টাব্দে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ভাবে যে একটা পুরো অধিবেশন এতে করবে, ব্রিটেনে করবে, এবং সেটা ঠিক হয় যে 1892 খ্রিস্টাব্দের যে অধিবেশনটা সেটা লন্ডনে হবে। ওকে, যেরকম করে প্রতি বছর ডিসেম্বর মাসে একটা করে সেশন ভারতে হয়, সেরকম একটা সেশন হবে লন্ডনে। এরকম এটা ঠিক হয়, কিন্তু সেটা অ্যাকচুয়ালি হয়ে ওঠে না, কারণ সেই সময় ব্রিটেনে 1891 খ্রিস্টাব্দে নির্বাচন ছিল, যার ফলে সেইটাকে ক্যান্সেল করে দেওয়া হয়, এটার অনুমতি দেওয়া হয় না, সেই কারণে হয় না। কিন্তু তারা এটা চিন্তা করেছিল, মানে এই চিন্তার পিছনে বুঝতে পারছো যে একটাই উদ্দেশ্য, ভারতের আসল ক্ষমতা, আসল যে অবস্থা সেটা ব্রিটিশদের জানানো। ওকে, নেক্সট। এবার হচ্ছে কন্ট্রিবিউশন। মডারেটদের বা আমাদের এই স্বাধীনতা আন্দোলনে কি দান ছিল, তারা কি কন্ট্রিবিউট করেছে, যেটা একটু আগে বলছিলাম যে আমাদের মনে হতে পারে যে এই আন্দোলনের কোনো দরকারই ছিল না, বা এটা পুরোপুরি বেকার একটা আন্দোলন। অ্যাকচুয়ালি সেটা নয়, এরও কিছু কিছু কন্ট্রিবিউশন রয়েছে, এবং যথেষ্ট বেশি কন্ট্রিবিউশন রয়েছে। এটা আমরা এটা পুরোটা দেখলে জানতে পারবো। তো আমরা যেটা পড়ছি অ্যাকচুয়ালি ক্রিটিসাইজ না করে আমরা বোঝার চেষ্টা করব যে কেন এরকম তারা করেছে, এর পিছনে উদ্দেশ্য কি ছিল, এবং এটা কেন, এর পেছনে এটার খারাপ কি দিক ছিল, এইগুলো। কিন্তু ক্রিটিসাইজ করবো না, কারণ তারা যা করেছে ভারতের জন্য, দেশের জন্য করেছেন, তাদেরকে ক্রিটিসাইজ করার ক্ষমতা বা অধিকার আমাদের নেই। এবার আমরা দেখবো যে তারা কি করেছে, বা তাদের আমাদের এতে কন্ট্রিবিউশন কি ছিল। প্রথমে হচ্ছে ইকোনমিক দিক থেকে। ভারতের মানুষ এতদিন দেখছে যে ভারতে প্রবলেম রয়েছে, বারংবার দুর্ভিক্ষ হচ্ছে, মানুষ খেতে পারছে না, সাধারণ মানুষের হাতে অর্থ নেই, বাকি সমস্ত শিল্প ধ্বংস হয়ে গেছে, কিন্তু তারা অ্যাকচুয়ালি জানে না এগুলো কি হচ্ছে। আমরা যতটা এখন বুঝতে পারছি, ও ব্রিটিশরা সমস্ত এখান থেকে নিয়ে চলে গেছে, কাঁচামাল নিয়ে গেছে, ফিনিশ গুডস এখানে দিয়ে দিয়েছে, সমস্ত শিল্প ধ্বংস করে দিয়েছে, তারা ব্যবসার জন্য এক্সট্রা সুযোগ সুবিধা লাভ করেছে। কিন্তু তখনকার মানুষ কিন্তু এত কিছু জানতো না, তখনকার মানুষের কাছে এত পলিটিক্যাল আইডিয়া ছিল না, তাদের কাছে অত জ্ঞান ছিল না। তখনকার মানুষ কি শিক্ষা পেত, প্রথমে মনে আছে আমরা শিক্ষা ব্যবস্থার সম্পর্কে জেনেছি, তখনকার মানুষ শুধু ধর্ম শিক্ষা করতো, তারা রাজনীতি, তারা ভূগোল, ইতিহাস এই সমস্ত বিষয় নিয়ে জানতো না। তো তাদের কাছে এই জিনিসটা তুলে ধরার কাজটা করেছে এই মডারেট লিডাররা। ভারতের মানুষকে শিক্ষিত করার কাজ, সেই সময় রাজনৈতিকভাবে শিক্ষিত করা, ইকোনমিক দিক থেকে শিক্ষিত করার কাজ তারা করেছে। যেমন এই সময় যারা লিডাররা ছিল, বিশেষত দাদাভাই নৌরোজি একটা থিওরি দেন, যে থিওরির নাম হচ্ছে ড্রেন অফ ওয়েলথ থিওরি। ড্রেন অফ ওয়েলথ থিওরি, বা এই এই সময় যে ইকোনমিক ড্রেন হচ্ছিল সেইটার কথা সেই সময়ের মডারেট লিডাররা প্রত্যেকেই বলেছে। এবং এই জিনিসটা তারা সাধারণ মানুষকে বোঝাতে পেরেছে যে অ্যাকচুয়ালি ব্রিটিশদের কারণে কিন্তু আমাদের এখানে এই পরিস্থিতি। আমাদের এখানে অ্যাকচুয়ালি একটা সেলফ সাফিসিয়েন্ট ইকোনমি ছিল যখন যখন ব্রিটিশরা আসেনি, তার আগে মানুষ এখানে ছিল, কিছু না হোক অন্তত সবাই কিছু না কিছু করে খেতে পারতো। কিন্তু এরপরে যখন ব্রিটিশরা আসে, সেটা একটা কলোনিয়াল ইকোনমিতে পরিণত হয়, অর্থাৎ এইখান থেকে শুধুমাত্র কাঁচামাল
ব্রিটেনে চলে যেত, আর ব্রিটেন থেকে জিনিস তৈরি হয়ে এখানে এসে পৌঁছতো। এইটার একটা রপ্তানি কেন্দ্রে, কাঁচামালের রপ্তানি কেন্দ্রে ভারত পরিণত হয়। এই জিনিসটা সাধারণ মানুষকে বোঝাতে সক্ষম হয় এই সমস্ত থিওরিগুলো। ড্রেন অফ ওয়েলথ থিওরি, সেটা তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট, দাদাভাই নৌরোজি দিয়েছিলেন। এই থিওরিগুলোর মাধ্যমে সাধারণ মানুষকে এটা বোঝাতে পারে তারা। এবং আর একটা জিনিস তারা করে, সেটা হচ্ছে অল ইন্ডিয়া পাবলিক ওপিনিয়ন তৈরি করে। অর্থাৎ মানুষের মধ্যে যে এই পভার্টি, ইকোনমিক ব্যাকওয়ার্ডনেস গুলো রয়েছে, এই সময় মানুষের মধ্যে পভার্টি বলতে, পভার্টি হচ্ছে দুর্ভিক্ষ, সরি, পভার্টি মানে হচ্ছে দারিদ্রতা। এই যে দারিদ্রতা রয়েছে সেটা তুলে ধরে এরাই। ইকোনমিক্যালি যে আমরা ব্যাকওয়ার্ড হয়ে আছি কেন, সেটা সেটার কারণ তুলে ধরে। অর্থাৎ মানুষ এবার বুঝতে পারে যে ব্রিটিশ শাসন অ্যাকচুয়ালি ভালো নয়, ব্রিটিশ শাসনের বিরুদ্ধে আমাদের দাঁড়ানো উচিত, আমাদের প্রতিবাদ করা উচিত। এই জিনিসটা মডারেট লিডাররাই ভারতীয় মানুষকে শেখায়। সেকেন্ড হচ্ছে লেজিসলেচারের রিফর্ম। লেজিসলেচার মানে হচ্ছে শাসন ব্যবস্থা। ভারতের মানুষ কিন্তু এতদিন অবধি এই সময়েও ব্রিটিশ শাসন ব্যবস্থার মধ্যে ছিল না। অর্থাৎ এখানে ব্রিটিশরা শাসন করছে, সেখানে কোনো ভারতীয়রা ছিল না। এই জিনিসটাতে এই নরমপন্থী লিডাররা বলে যে ভারতের শাসন ব্যবস্থাতে ভারতীয়দের অংশগ্রহণ করাতে হবে। এবং এরা যে আন্দোলনগুলো করে, এর একটা মুখ্য উদ্দেশ্য বা মুখ্য একটা লক্ষ্য ছিল, সেটা হচ্ছে শাসন ব্যবস্থার মধ্যে ভারতীয়দেরকে অ্যাড করাতে হবে। এর ফলে ব্রিটিশরা একটা অ্যাক্ট পাস করে, যেটা হচ্ছে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1861। এইটা সম্পর্কে আমি একটা সেপারেট আলাদা ছোট ভিডিও বানিয়ে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট এর পরেই আমি আপলোড করে দেবো, তখন তোমরা এটা জেনে যাবে। তো ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্টের মাধ্যমে কি করা হয়, যে ভারতীয়দের এবার আস্তে আস্তে শাসন ব্যবস্থাতে অংশগ্রহণ করতে দেওয়া হয়। যদিও সেই সময় যাদেরকে অংশগ্রহণ করানো হয়, যাদেরকে অ্যাড করা হয়, তারা সকলেই গণ্যমান্য ব্যক্তি, যারা একটু ধনী পরিবার থেকে আসছে সেরকম, মানে যারা লিডার ছিল, যারা এই সময় রাজনৈতিক নেতা, তাদেরকে প্রথমে অংশগ্রহণ করানো হয়নি। কিন্তু তাও ভারতীয়দের তো এখানে নেওয়া হয়। ভারতীয়দের প্রথমবার আহ, এই ব্রিটিশ শাসন ব্যবস্থার মধ্যে নিয়ে আসা হয়। তো এইটা একটা বড় অ্যাচিভমেন্ট তাদের ছিল। তো এই সময় যারা এই সময় ব্রিটিশ শাসন ব্যবস্থার মধ্যে আসতে পেরেছিল, তারা হচ্ছে সৈয়দ আহমেদ খান, তারপর হচ্ছে কৃষ্ণদাস পাল, ভি এন মান্ডিক, কে এল নুলকার এবং রাসবিহারী ঘোষ। এরা প্রত্যেকে এর মধ্যে আসতে পারে, ব্রিটিশ শাসন ব্যবস্থার মধ্যে আসতে পারে। ঠিক আছে? তো এইটা একটা তাদের বড় একটা রিফর্ম ছিল। এছাড়াও আরো কিছু গ্রাউন্ডে এরা ভালো ভালো কাজ করে। যেমন এরা বলে যে, মানে নরমপন্থী লিডারদের আন্দোলনের আরো একটা বড় উদ্দেশ্য ছিল যে গভর্নমেন্ট যে সার্ভিস রয়েছে, এই সময় যে সরকারি চাকরি রয়েছে, তাতে ভারতীয়দের বেশি করে অংশগ্রহণ করাতে হবে। এই সময় হতো কি, ব্রিটেন থেকে মানুষ এসে এখানে এই চাকরিগুলো করতো। কারণ ব্রিটিশ এতে ইংল্যান্ডেই সিভিল সার্ভিস পরীক্ষা হতো, সেখানকার মানুষ সিভিল সার্ভিসে পাস করতো, তারা গিয়ে এবার ভারতে বিভিন্ন চাকরিতে অংশগ্রহণ করতো, সেখান থেকে আসতো। ভারতীয়রা অত সুযোগ পেত না। কিছু কিছু ভারতীয়রা অবশ্যই সিভিল সার্ভিস পাস করেছেন, কিন্তু তার এতটা সুযোগ ছিল না, যার ফলে ব্রিটিশদের সংখ্যাই এখানে বেশি ছিল। এবার ব্রিটিশরা অনেক বেশি স্যালারি পেত, যারা সিভিল সার্ভেন্ট তারা অনেক বেশি স্যালারি পেত, ইভেন এখনো পায়। যারা সিভিল সার্ভিসে চাকরি করে তারা ভালোই স্যালারি পায়। তো সেই তখন ব্রিটিশ মানুষরা বেশি স্যালারি পেত। এই স্যালারিটা ভারত থেকে তারা পাঠিয়ে দিত ইংল্যান্ডে, কারণ ইংল্যান্ডে তার পরিবার রয়েছে, সমস্ত কিছু রয়েছে, এখান থেকে মাইনে পেয়ে সে পাঠিয়ে দিত ইংল্যান্ডে। তার ফলে কি হচ্ছে, ভারতের অর্থ চলে যাচ্ছে বিদেশে, ইংল্যান্ডে। এটাও একটা, যে ড্রেন অফ ওয়েলথ থিওরি, এর একটা বড় কারণ হচ্ছে এইটা, ভারতের যে রেভিনিউ সেটা বাইরে চলে যাচ্ছে। এই কথা, এই ক্ষেত্রে মডারেট লিডাররা বলে, এইটা তারা তাদের যে বিভিন্ন গ্রন্থ বা বিভিন্ন বক্তৃতার মাধ্যমে তুলে ধরে, এবং বলে যে ভারতের শাসন ব্যবস্থাতে এই সিভিল সার্ভিস ইত্যাদি পরীক্ষাতে ভারতীয়দের অংশগ্রহণ করাতে হবে, বেশি করে ভারতীয়দের চাকরি দিতে হবে। তার ফলে সেই টাকা ভারতেই থেকে যাবে, তার ফলে সেটা এখানে যে ড্রেন অফ ওয়েলথ থিওরি ছিল সেটা হবে না। ওকে, এটা তাদের একটা আন্দোলনের লক্ষ্য ছিল। এরপর হচ্ছে
তারা বলে যে জুডিশিয়াল ফাংশনকে এক্সিকিউটিভ ফাংশন থেকে আলাদা করতে হবে। জুডিশিয়াল মানে হচ্ছে ন্যায় বিচার ব্যবস্থা, বিচার ব্যবস্থাকে শাসন ব্যবস্থা থেকে আলাদা করতে হবে। যদি না হয় তাহলে যারা শাসক তারা নিজেদের উদ্দেশ্যেই শাসন বিচার ব্যবস্থাকে ইউজ করবে, অর্থাৎ তারা যদি কোনো ভুল করে তাহলে সেটার কোনো দোষ মানে শাস্তি হবে না। তো এই জিনিসটা যাতে না হয় সেই কারণে জুডিশিয়াল ব্যবস্থাকে, বিচার ব্যবস্থাকে শাসন ব্যবস্থা থেকে আলাদা করতে হবে, এটা এদের লক্ষ্য ছিল। আর ফরেন পলিসি, এই সময় যে সময় কথা আমরা বলছি যে এই যুগটাতে, এই সময় যে ফরেন পলিসিগুলো ব্রিটিশ গভর্নমেন্ট নিয়েছিল ভারতে, সেইগুলোর বিরুদ্ধে তারা কথা বলে। অর্থাৎ এই সময় বার্মাকে অ্যাটাক করা হয়, এই সময় আফগানিস্তানে অ্যাটাক করা হয়, এইগুলোর প্রতিবাদ করেছিল। এবং এইগুলোর প্রতিবাদ করার কারণ হচ্ছে এই যুদ্ধগুলো করতে গেলে অর্থ লাগবে, যত বেশি যুদ্ধ হবে তত বেশি অর্থ লাগবে। তো এই অর্থ যাতে ব্যয় না হয়, যা তার জন্য তারা বলে যে এইরকম যুদ্ধ করে কোনো লাভ নেই, সেই যুদ্ধগুলোকে বন্ধ করতে হবে। এইগুলোর বিরুদ্ধে তারা প্রতিবাদ করে। তো এই যে প্রতিবাদ জিনিসটা, এটাই এদের একটা বড় ছিল, অ্যাচিভমেন্ট ছিল। আচ্ছা, এবার বলে যে ওয়েলফেয়ার অর্থাৎ সমাজের ভালোর জন্য বেশি করে খরচা করতে হবে। যুদ্ধ করা বন্ধ করো, সেই টাকা দিয়ে সমাজের ভালো করো। যেমন হেলথের দিকে নজর দাও, এই সময় দুর্ভিক্ষ, মহামারী এইগুলো প্রচুর পরিমাণে ছিল, সেইগুলোর পেছনে নজর দিতে হবে ব্রিটিশদের, কারণ তারা শাসন করছে এখানে, তাদের এটা দায়িত্ব হেলথের পেছনে কাজ করা, বা এখানের যে মহামারী হচ্ছে সেইগুলো কেন হচ্ছে সেইগুলোর জন্য দেখা। তো সেইগুলোর জন্য খরচ করতে হবে, এডুকেশনে খরচ করতে হবে, বিশেষত পাশ্চাত্য শিক্ষা, টেকনিক্যাল এডুকেশন, এইগুলোতে খরচ করতে হবে যাতে ভারতের মানুষ এইগুলোতে শিক্ষিত হতে পারে, এটা তাদের বক্তব্য ছিল। এছাড়া এগ্রিকালচার বা ইরিগেশন, ব্যাংক, এই সমস্ত ব্যবস্থাতে অংশগ্রহণ করাতে হবে ভারতীয়দের, এবং এইগুলো গড়ে তুলতে হবে, এইগুলো তাদের আন্দোলনের উদ্দেশ্য ছিল। আর হচ্ছে বিদেশে যারা ভারতীয় লেবার রয়েছে তাদের প্রতি ভালো ব্যবস্থা নিতে হবে, তাদের প্রতি ভালো ব্যবহার করতে হবে। বিদেশে বলতে এই সময় যে সমস্ত ব্রিটিশ কলোনিগুলো ছিল সেখানে অনেক ভারতীয়রা ব্রিটিশদের আন্ডারে কাজ করতো, ভারত থেকে গিয়ে কাজ করতো, তাদেরকে ভালো ব্যবস্থা করে দিতে হবে বা তাদের জন্য ভালো করতে হবে, এইগুলো তাদের আন্দোলনের লক্ষ্য ছিল। অ্যাকচুয়ালি দেখতে গেলে এবার আমি ওভারঅল যদি বলি যে এই এদের কন্ট্রিবিউশন কি ছিল মডারেট লিডারদের, তারা হচ্ছে ভারতের মানুষ সেই সময় কিন্তু একটা আন্দোলনের জন্য বা একটা মাস বেস আন্দোলন, যেটা পরবর্তীকালে গান্ধীজির সময় হয়েছে বা বিভিন্ন ক্ষেত্রে আমরা বিভিন্ন গ্রুপ, বিভিন্ন অর্গানাইজেশন করেছে, সেগুলো দেখবো এরপরে, সেই রকম আন্দোলনের জন্য ভারতীয়রা এই সময় রেডি ছিল না। ভারতের মধ্যে শিক্ষার হার কম ছিল, ভারতের মানুষ অত শিক্ষিত ছিল না, যার ফলে রাজনৈতিকভাবে তারা অতটা অ্যাক্টিভ ছিল না। সেই জিনিসটা করে এই মডারেট লিডাররা। যদি এটা না হতো, এরকম মডারেট লিডাররা যদি এই সময় নরমপন্থী আন্দোলন যদি না করতো, তাহলে হয়তো ভবিষ্যতে যে আন্দোলনগুলো আমরা দেখব সেইগুলো হয়তো হতো না, বা হলেও অতটা প্রপার হতো না। এই সময় থেকেই যদি ওরকম আন্দোলন করা হতো, সেই আন্দোলনের তীব্রতা এতটা হতো না, মানুষ অতটা, কারণ মানুষের মধ্যে এরকম কোনো জ্ঞান নেই, মানুষ জানে না যে দেশাত্মবোধক ব্যাপারটা কি, দেশের জন্য কাজ করব কেন, এই জিনিসগুলোর শিক্ষা দেওয়া, সমস্ত কিছু মডারেট লিডারদের একটা কন্ট্রিবিউশন। অবশ্যই আমাদের ভারতের স্বাধীনতার আন্দোলন, পরবর্তীকালে যে আন্দোলনগুলো দেখবো, তার একটা ক্ষেত্র তৈরি করে এই সময়ের মডারেট লিডাররা। এই হচ্ছে ওভারঅল আমার মানে এই ব্যাপারটার বিচার। এবার হচ্ছে গভর্নমেন্ট সেই সময় কংগ্রেস বা তার মডারেট লিডারদের জন্য কি চিন্তা করেছিল বা তারা তাদের দিকে কিভাবে দেখেছিল, অর্থাৎ গভর্নমেন্ট বলতে ব্রিটিশ গভর্নমেন্ট। প্রথম দিকে যেটা বললাম যে ব্রিটিশরা ভেবেছিল এরা ব্রিটিশ ক্রাউনের প্রতি লয়াল থাকবে, কারণ এরা শিক্ষিত শ্রেণী, যারা এখানে লিডার হচ্ছে কংগ্রেসের যারা নেতা, তারা প্রত্যেকেই ইংরাজি শিক্ষায়, পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত একটা শ্রেণী। অতএব ব্রিটিশরা ভেবেছিল এরা ইংরেজদের জন্য ভালো কাজ করবে, ইংরেজদের সমর্থন করবে, ইংরেজদের হয়ে কথা বলবে। তো প্রথমে তারা ইংরেজ এই সমস্ত নেতাদের খুব ভালো ভালো কথা বলে, কংগ্রেসের জন্য ভালো ভালো কথা বলে, কিন্তু ধীরে ধীরে এরা বুঝতে পারে কংগ্রেস কিন্তু এই রকম কাজ করছে না। যেমন ড্রেন অফ ওয়েলথ থিওরি দেওয়া, এই জিনিসটা কি ব্রিটিশদের সাপোর্ট করা নয়। তো এই রকম জিনিস যখন তারা দেখতে পাচ্ছে 1887 থেকে, তারা মানে 1887 সাল থেকে এবার গভর্নমেন্ট বুঝতে পারে যে এরা এবার আস্তে আস্তে পপুলার হচ্ছে, কংগ্রেস পপুলার হচ্ছে, এবং কংগ্রেস আস্তে আস্তে তীব্র হচ্ছে, তাদের কথাবার্তা তীব্র হচ্ছে, তারা ব্রিটিশদের বিরুদ্ধে কথা বলছে, ব্রিটিশদের কাছ থেকে বেশি বেশি ডিমান্ড করছে, অনেক কিছু তারা করছে।
এই জন্য তারা ব্রিটিশ গভর্নমেন্ট এই সময় এদেরকে অনেক রকমের টার্ম দেয়, যেমন বলে এরা যে সিডিসিয়াস ব্রাহ্মিনস, অর্থাৎ এরা বলে যে মানে ব্রিটিশরা বলে যে কংগ্রেস হচ্ছে একটা ব্রাহ্মণদের গ্রুপ। অ্যাকচুয়ালি কি তাই ছিল? ছিল না। প্রথম থেকেই বললাম যে 4জন প্রেসিডেন্ট 4টে আলাদা শ্রেণী থেকে আসছেন। শুধুমাত্র ব্রাহ্মণরা এখানে ছিলেন না, সমস্ত শ্রেণী থেকে ছিলেন। মুসলিমরা ছিলেন, ইংরেজ ছিল, বা পার্সিরা ছিল, নিম্ন বর্ণ থেকে ছিল, সবাই ছিল। এটা শুধু ব্রাহ্মণদের গ্রুপ ছিল না। কিন্তু এগুলো বলার উদ্দেশ্য হচ্ছে সাধারণ মানুষের কাছে কংগ্রেসের জনপ্রিয়তা কমিয়ে দেওয়া, যাতে কংগ্রেস সম্পর্কে লোকে বিরূপ মনোভাব করে যে এরা এত ব্রাহ্মণের শ্রেণী, আমরা গরিব মানুষ, আমরা নিচের শ্রেণী, আমরা এতে অংশগ্রহণ করব না, এইরকম চিন্তা যাতে মানুষের মধ্যে আসে সেই কারণে এইরকম কথাগুলো ছড়িয়ে দেওয়া। তারপর বলছে ডিসলয়াল বাবুস। বাবু বলতে বুঝতে পারছো, বাবু কালচার মানে বাবু বলতে একটু গণ্যমান্য যারা তাদেরকে সেই সময় বাবু বলা হতো। তো ইংরেজরা বলছে এরা এমন বাবু যে তারা ইংরেজদের প্রতি ডিসলয়াল। একদিকে ইংরেজরা এদের ভালো করছে, কিন্তু একদিকে এরা ডিসলয়াল, এরকম এরকম কথাবার্তা তারা বলে। ঠিক আছে। ইভেন ডাফরিন ডাফরিন পরবর্তীকালে বলতে থাকে এদেরকে ফ্যাক্টরি অফ সিডিশন। সিডিশন শব্দের অর্থ হচ্ছে দেশদ্রোহী। ঠিক আছে। তারা বলে যে এই কংগ্রেসের যারা লিডার তারা হচ্ছে দেশদ্রোহী। ঠিক আছে, এরকম কথাবার্তা এরকম বলা হয় হতে থাকে। এবার এইগুলোর প্রত্যেকটার পিছনে কারণ ছিল কংগ্রেসের জনপ্রিয়তা কমিয়ে দেওয়া। পরবর্তীকালে আরো পরে যখন ইংরেজরা বুঝতে পারে যে কংগ্রেসকে অ্যাকচুয়ালি থামানো যাচ্ছে না, কংগ্রেস এমন একটা জায়গায় চলে যাচ্ছে যে সেটা ধীরে ধীরে পপুলার তো হচ্ছেই, প্লাস অনেক বেশি জোরালো হচ্ছে, তখন ব্রিটিশরা তাদের শেষ অস্ত্র এবং সব থেকে শক্তিশালী অস্ত্র ভারতীয়দের উপর প্রয়োগ করে দেয়। সেটা হচ্ছে ডিভাইড অ্যান্ড রুল। এইখানে বলা হয় এখানে দুটো মানে ভারতের যে পুরো ভারতীয়দের বিভিন্ন ভাগে ভাগ করে দেওয়া হয়। মুসলিমদের সঙ্গে হিন্দুদের লাগিয়ে দেওয়া হয়, ব্রাহ্মণদের সঙ্গে নিচের জাতিদের লাগিয়ে দেওয়া হয়, দলিতদের সঙ্গে উপরের শ্রেণীদের লাগিয়ে দেওয়া হয়। মানে এইরকম ভাবে প্রত্যেকটা জায়গায় একটা ভাগ করে করে, ভাষাগতভাবে ভাগ করে, ধর্ম দিয়ে, অন্যান্য জিনিস দিয়ে, প্রত্যেকটা জিনিস দিয়ে ভাগ করা করে দিচ্ছে। এটাকে বলা হচ্ছে ডিভাইড অ্যান্ড রুল। এই ডিভাইড অ্যান্ড রুল এতটাই ভয়ঙ্কর, এর প্রভাব এতটাই বেশি ছিল যে আমরা আজও সেটা বয়ে বেড়াচ্ছি। আজও আমরা নিজেদের মধ্যে ভেদাভেদ নিয়ে পড়ে রয়েছি, কিন্তু আমরা যে ভারতীয়, সকলে যে আমরা সমান, সেই জিনিসটা আমাদের মাথাতে আসে না। এই ডিভাইড অ্যান্ড রুলের যে এফেক্ট সেটা এখনো আজ অবধি চলে যাচ্ছে। তো যাই হোক, এই ডিভাইড অ্যান্ড রুল পলিসি তারা অ্যাডপ্ট করে এবং এটার থেকে তারা এক সময় কোনো সময় মুসলিম শ্রেণীকে উস্কে দেয়। তারা মুসলিমদের বলে যে হিন্দুরা তোমাদের বিরুদ্ধে কাজ করছে, কখনো হিন্দুদের বলে যে মুসলিমরা তোমাদের বিরুদ্ধে কাজ করছে, কখনো হিন্দুদের সুবিধা দেয়, কখনো মুসলিমদের সুবিধা দেয়, কখনো ভাষার দিক থেকে ভাগ করে দেওয়া হয়। এইভাবে ব্রিটিশরা বাকি সময় যে রাজত্বটা করবে পুরো এইটার ওপর বেস করে করে যাবে। আমরা এগুলো সম্পর্কে আরো ডিটেলসে পরে জানবো, যখন আমরা বঙ্গভঙ্গ দেখবো, ডিভাইড অ্যান্ড রুল কি জিনিস ছিল, তার প্রভাব কি ছিল, সেই সমস্ত কিছু দেখবো। তো আজকের ভিডিও এই অবধি থাকছে। যদি এটা ভালো লাগে, তোমরা যদি এটা বুঝতে পারো, অবশ্যই লাইক করো। কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও, আর অবশ্যই লাইক করো। এই ভিডিও এই অবধি থাকছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস